আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ ব্লাড স্কুল। আমি ইমরান। তো আজকে আমরা শিখব সমবৃত্ত ভূমি কোণকের ক্ষেত্রফল নির্ণয়, আয়তন নির্ণয়। তো এইখানে দেখা যাচ্ছে একটা কোণক। কোণক এরকম হয় সাধারণত। সমবৃত্ত ভূমি বলতে এখানে এই বৃত্তটা যেন এখানে যদি আমরা সমতলের উপরে রাখি, কোনো আঁকাবাঁকা থাকবে না, অর্থাৎ একদম প্লেন থাকবে। তো এই প্রথমে আমরা শিখব এই সমবৃত্ত ভূমিকে এই কোণকের সমগ্রতলের ক্ষেত্র এই বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই কোণকের এই পৃষ্ঠের এই পুরা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়। এটা কিভাবে নির্ণয় করব? আর এরপর দেখব সমগ্র পৃষ্ঠের, অর্থাৎ এর সাথে শুধু এর নিচের অংশের ক্ষেত্রফল যোগ করলেই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করা পসিবল হবে। এরপর শিখবো আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই কোণকের আয়তন নির্ণয়। তো ক্ষেত্রফল জানলে আয়তন দিয়ে গুণ করলেই আমরা উচ্চতা দিয়ে গুণ করলে আমরা আয়তনটা নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে একটু সমস্যা আছে বা একটু ট্রিকি জিনিস, এটা অনেকেই বুঝতে পারে না। তো এটা আমরা দেখব। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তো আমি এখানে জিনিসটা প্রথমে আঁকি। এটা হচ্ছে আমাদের এই কোণকের এটা হচ্ছে এই নিচের সমতলের এই অংশটুকু, আর এটা হচ্ছে কি এই বক্রতলের অংশ। আমরা এই বক্রতলের অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব। তো এইখানে যে এই অংশটুকু দেখা যাচ্ছে, এটার পরিধি হচ্ছে কত? 2 পাই আর। 2 পাই আর, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, এটা এটা হচ্ছে পরিধি। এখন এটা একটা দৈর্ঘ্য, আর এটার সাথে যদি এখানে দেখো এই কোণক কিন্তু আমরা এরকম ত্রিভুজ আকারে অনেক ছোট ছোট অংশে ভাগ করতে পারি কোণকের এই বক্রতলের পৃষ্ঠটাকে। এটা অনেক বড় হয়ে গেল যদিও, এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এই ত্রিভুজ মিলেই এই পুরো বক্রতলটা তৈরি করেছে। তো আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সম্পূর্ণ সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলকে এভাবে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এখানে যে এখানে যে ছোট এই ত্রিভুজটা আছে, ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমরা এভাবে এটাকে অনেকগুলো ছোট ছোট এই ত্রিভুজে আমরা এটাকে অনেকগুলো ত্রিভুজে এভাবে ভাগ করে লিখতে পারি। তো এইখানে আমরা যে কোনো একটা ত্রিভুজের এটা হলো ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। এটা যদিও বক্রতল, কিন্তু একবারে ক্ষুদ্র একটা অংশ নিলে সেটা এখানে সমতল হয়ে যাবে। এখানে এটা হচ্ছে সরলরেখা হবে আর কি, বক্ররেখা না, বক্রতল না। এখানে বক্ররেখা আছে যদিও, কিন্তু এখানে যদি আমরা এটাকে ছোট করে একটা পার্ট নেই, ছোট একটা অংশ নেই, সেটা হবে কি সরল রেখা। ঠিক এমনটা হবে। আর এখানে এরকম অসংখ্য ত্রিভুজ মিলে এই বক্রতলটা ক্রিয়েট করেছে। সো আমরা এখানে যদি এই ক্ষুদ্র ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করে এরূপ যতগুলো ত্রিভুজ আছে সবগুলো যদি আমরা যোগ করতে পারি, তাহলে কিন্তু এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা তৈরি হয়ে যাবে, মানে আমরা বের করতে পারবো। তো এখানে এটাকে ধরি আমরা এল, এই ত্রিভুজের উচ্চতাকে আমরা ধরি এল। আর এটাকে যদি আমরা ধরি কি ধরতে পারি, ধরি এ, তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এ, ইন্টু উচ্চতা হচ্ছে এল। তো এরকম অসংখ্য ত্রিভুজ আছে এটার ভিতরে। তো এটাকে আমরা যদি ধরি A1, এটা হবে A2, এটা হচ্ছে A3, অর্থাৎ এটার এই যে এই ভূমিটা আর কি, সবগুলো ভূমি। তাহলে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 AN, অর্থাৎ AN পর্যন্ত যতগুলো ভাগ করা যায় ভূমিতে সবগুলোর এই পরিধি হচ্ছে কি 2 পাই আর, অর্থাৎ এই পুরো পুরো এই বক্রতলের দৈর্ঘ্যটুকু। এখন এই দৈর্ঘ্যটাকে আমরা যদি এই উচ্চতাতে গুণ করি, যেমন এই ত্রিভুজের একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত, এখন সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে এই পুরো বক্রতলের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা A1 ইন্টু এল। এল কিন্তু সবগুলোর ক্ষেত্রে সমানই থাকবে, প্লাস হাফ ইন্টু A2 ইন্টু এল, প্লাস হাফ ইন্টু A3 ইন্টু এল, প্লাস ডট 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 হাফ ইন্টু কি AN ইন্টু এল। তো এভাবে আমরা হাফ ইন্টু এল কমন নিতে পারি। হাফ ইন্টু এল কমন নিলাম। হাফ ইন্টু এল কমন নেওয়ার পরে থাকে কি A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 প্লাস AN। এখন এটা কিন্তু আমরা আগেই দেখেছি যে A1 থেকে শুরু করে N পর্যন্ত যোগ করলে এই পুরো এই
এই বক্ররেখাটুকুই আসে, অর্থাৎ এটা হচ্ছে কি 2 পাই আর, পরিধি 2 পাই আর। তাহলে হাফ ইন্টু এল ইন্টু 2 পাই আর। আর কোনটা এক্ষেত্রে? আর কিন্তু হচ্ছে এই যে এইখান থেকে মাঝখানে যে বৃত্তটুকু, এইখান থেকে এই পরিধি পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে আর, এই এতটুকু, বা এখান থেকে এতটুকু। তো এখানে এটাকে কাটাকাটি করলে দেখা যায় এই 2 আর এই 2 কাটা যায়, পাই আর এল আসে কত? পাই আর এল। এটা হচ্ছে কি এই বক্রপৃষ্ঠের এই কোণকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তো এখন যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এটার সাথে শুধু এই নিচের যে বৃত্তটা আছে, বৃত্তক্ষেত্র, এটার আমরা ক্ষেত্রফলটা যোগ করে দিব। তাহলে এখানে থাকবে এই যে নিচেরটুকুর এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলটা আর কি পাই আর স্কোয়ার। তাহলে নিচেরটুকু হচ্ছে পাই আর স্কোয়ার, উপরেটা হচ্ছে কি পাই আর এল। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, কোণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আচ্ছা এটা ডেল দিয়ে প্রকাশ করলাম আমি। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তো এটাকে দেখা যায় পাই আর কমন যায়, পাই আর কমন গেলে আর প্লাস এল। এটা হচ্ছে কি এই কোণকের বক্রতলের, সরি, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এরপর আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোণকের আয়তন, এবং এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং টপিক আজকের। তো চলো এটা দেখি। আচ্ছা, কোণকের আয়তন নির্ণয় আমরা এটা কিভাবে, শুধু আমরা মুখস্থ করব না, কোণকের আয়তন ভি দিয়ে যদি প্রকাশ করি সেটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এটা কিভাবে আসে আমরা সেটা দেখব। আর এখানে এটা হচ্ছে একটা সিলিন্ডারের ক্ষেত্রফল কি, সরি, আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ। তো অনেকেই এটাকে বলে যে কোণকের ক্ষেত্রফল, এটা সিলিন্ডারের যে ক্ষেত্রফল সেটা 3/1 কিন্তু আমরা এটা সেভাবে শিখবো না। আমরা যে মেন জিনিসটা কিভাবে আসে সেই জিনিসটাই আমরা দেখবো, আয়তনটা কিভাবে আসে। তো এটা হচ্ছে এই কোণক, এখানে আমরা এঁকেছি। তো এখানে দেখো সিলিন্ডারের যে এই তলার অংশটুকু, এটা হচ্ছে কি এ, অর্থাৎ এটার ক্ষেত্রফল। আর এইখানে ধরি সিলিন্ডারের উচ্চতাটা হচ্ছে কি এইচ। এইখানে ঠিক কিভাবে, এটা হচ্ছে কি এই কোণকের এই তলার অংশটুকু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর এইখান থেকে এটা হচ্ছে এইচ, অর্থাৎ ধরি দুইটা এই সমান উচ্চতা বিশিষ্ট আর কি সিলিন্ডার এবং কোণক। তো এই ক্ষেত্রে আমাদের কিছুটা ক্যালকুলাস জানতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন আমরা অ্যাপ্লাই করবো এখানে। যে এই কোণকটা যেহেতু এরকম ভাবে আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচ আর এটা নিচে হচ্ছে এ, কিন্তু এই কোণকটাকে আমরা এভাবে এই এভাবে সাইড করব, অর্থাৎ আমরা এটা অক্ষের ভিতরে চিন্তা করে সেটা ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলেই সেটার আয়তন বের হয়ে যাবে। আমরা জানি ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফলের সাথে যদি আমরা ওটার উচ্চতা দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আয়তন বের হয়। তাহলে প্রথমে আমরা একটা অক্ষ কল্পনা করব। অক্ষটা হবে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, এটা হচ্ছে ধরি এটা হচ্ছে এই অক্ষের কার্তেশীয় স্থানাঙ্কের, এটা হচ্ছে মূলবিন্দু 0 0। আর এখানে কোণকটা কিন্তু অনেকটা এরকম, আমরা এই কোণকটাকে এই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এখন আমরা এই কোণকটাকে এই এক্স অক্ষ বরাবর এইভাবে রাখবো, এক্স অক্ষ বরাবর এইভাবে রাখবো। এইভাবে রাখলে কোণকটা অনেকটা এই যে এরকম দেখা যায়। কোণকটা অনেকটা এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে কোণক আর এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ। তাহলে এখানে এইচ কোণটা, এখানে যদি আমরা এইভাবে রাখি, এটা হচ্ছে এইচ, অর্থাৎ এই 0 থেকে এইচ পর্যন্ত, এটার দূরত্ব কি 0 থেকে এইচ পর্যন্ত। আচ্ছা, এই এইচ পর্যন্ত যে আমরা নিলাম, যেমন এখান থেকে 0 থেকে এই এই উচ্চতাটুকু হচ্ছে এইচ। তো এইখান থেকে যদি আমরা ধরি, এটা হচ্ছে কিন্তু সমতল। তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের এইচ, এইখান থেকে এইটুকু হচ্ছে এইচ, এটা হচ্ছে উচ্চতা। আর এখানে এইখান থেকে এতটুকু বা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে কি আর বা ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে আর বা ব্যাসার্ধ।
এখন আমরা যদি এই বিন্দুটার কল্পনা করি, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, তাহলে প্রথমে x আমরা x এর মান দেব, এরপর y এর মান নিব, অর্থাৎ h, r এই বিন্দু হচ্ছে h, r, আর এটাকে আমরা কিন্তু মূল বিন্দুতে রেখেছি। আর এই তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি 0,8 সরি 0,0। এখন আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে বের করব? ইন্টিগ্রেশনের সাহায্যে সাধারণত প্রথমে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। সরি, এখানে আয়তন নির্ণয় করার সূত্রই আছে। তো প্রথমে আমি আরেকটু বোঝাই জিনিসটা। যেমন এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, তাহলে এটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এখানে প্রথমে আমরা আয়তক্ষেত্র না, সরি, এখানে একটা সিলিন্ডার, ধরো সিলিন্ডার, তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এইচ। তাহলে আমাদের আয়তন ভি হবে কি এ ইন্টু এইচ, তাই না? এইচ এর মান যদি 6 হয়, অর্থাৎ এখান থেকে 0 থেকে শুরু হয়ে এখান থেকে 6, তাহলে এখানে 1, এখানে 2, উচ্চতা এখানে 3, এভাবে যাচ্ছে। তো এখানে আমরা যদি এটাকে এভাবে না লিখে যদি লিখি a ইন্টু 1, অর্থাৎ এটা কি 1, এরপর আমরা আরেকটা আয়তন এই পর্যন্ত আয়তন বের করলাম, আবার এখান থেকে এই পর্যন্ত আয়তন যদি আমরা লিখি, এখানে হবে কি এ কিন্তু একই, আর এইচ এর মানও এখানে কত, এখানে যদি 1, এখানে 1 থেকে 2, এখানে পার্থক্য হচ্ছে কত 1, তাহলে এখানে 1। তো এইভাবে 6টা যদি যোগ করি, তাহলে টোটাল আয়তন আমাদের কত হবে 6 ইন্টু এইচ, অর্থাৎ সরি 6 এ, অর্থাৎ এইচ এর মান এখানে যেহেতু 6। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো এইখান থেকে আমরা যদি এখান থেকেই মূলত ইন্টিগ্রেশনের এই আইডিয়াটা আমরা বুঝতে পারি, যে এখানে প্রত্যেকটা ক্ষুদ্র 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 উচ্চতাকে আমরা সমানভাবে ধরবো, অর্থাৎ প্রত্যেকটার মান ধরো 1 বা dx, এটাকে আমরা ধরতে পারি dx, এটা একটা দূরত্ব বা উচ্চতা। তাহলে এইখান থেকে আমরা আয়তনটাকে এইভাবে লিখতে পারি a ইন্টু dx, মানে এটা বোঝার সাথে আর কি এইভাবে লিখলাম। এটা এই ক্ষুদ্র একটা অংশের ক্ষেত্রফল। আর এটা কোন পর্যন্ত? এটা হবে কত, এই 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত। তো ইন্টিগ্রেশন অনেকটা এরকম। তাহলে এইখান থেকে আমরা এই দেখো, ধরো এখানে একটা বৃত্তক্ষেত্র আছে, সরি এখানে এটা হচ্ছে কি এই সমতল, আর এটা হচ্ছে এর উচ্চতা 0 থেকে এইচ পর্যন্ত। এইখানে দেখো ক্ষেত্রফল কিন্তু এই পাই আর স্কয়ার, এখানে এই আয়তক্ষেত্রের এইখানেও এই যে এটার ভূমি যে আছে, এটার ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কয়ার। কিন্তু একটু যদি বাম দিকে আসি আমরা, অর্থাৎ এইখানে যে এখানে যে আর, এখানে এই সমতলে, এটা যদি আমরা সমতলে রাখি, এখানে যে আর, এটার ভিতরের দিকে কিন্তু এটা হবে কি, এখানে ব্যাসার্ধটা হবে কি r/2। এই ক্ষেত্রে আর উপর দিকে গেলে আর এর মানটা আরো কমবে। তাহলে এখান থেকে এই সমস্যাটা দূর করার জন্যই আমরা এই প্রথমে আর এর মান কোনটা, এটা কি y অক্ষ বরাবর কিন্তু। তো তাহলে আমরা এটাকে এখানে y সমান কি r, এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি y সমান r, এখানে এই ব্যাসার্ধ। আবার এইখানে y সমান সামথিং অন্য একটা কিছু মান আসতে পারে, ধরো আর এর মান এখানে যদি আমরা 6 ধরি, ধরো আর 6 বা 10 যে কোনো কিছুই লিখতে পারি। যে এখানে যদি 10 থাকে, এখানে হয়তো 5 হবে, সরি এখানে মাঝ বরাবর এখানে 5 হবে y এর মান। তাহলে এইটাকে আমরা যদি একটা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি, তাহলে আমরা ক্ষেত্রফল এবং এই এটার যে উচ্চতাটা আছে এটা আমরা বের করতে পারবো। যে এখানে যেটা বললাম এই পাই আর স্কয়ার, আর এর মানের ভিন্নতার কারণে এটাকে আমরা একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করব এই আর এর মানটাকে। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। এই মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে y = mx। তাহলে এখন আমাদের m জানা দরকার। m বা ঢাল হচ্ছে কি ডেল y বাই ডেল x। ডেল y কি, ডেল y হচ্ছে এই y2 মাইনাস y1, আর ডেল x হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এখন y2 হচ্ছে কি, এখানে দেখো এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। y2 আমাদের কত r, তাহলে r মাইনাস y1 কত, এটা হচ্ছে x1 এবং y1 দুইটাই 0, তাহলে r মাইনাস 0। আবার x2 মাইনাস x1, এখানে x2 কত h মাইনাস x1 কত, এখানে 0, তাহলে এটাকে কি বলা যায় r মাইনাস h। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঢাল, এই সরলরেখার ঢাল, সরি হ্যাঁ ঠিক আছে, এই সরলরেখার ঢাল। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে, সরলরেখার সমীকরণটা হবে y = mx। তাহলে এখন আমরা m এর মান বসাবো। m এর মান দেওয়া আছে কি r/h ইন্টু x। তাহলে y বা এখানে লিখতে পারি y = r/h ইন্টু x। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা এই সরলরেখাটা আমরা সহজে ইজিলি আঁকতে পারবো। যেমন y আর এর মান যদি এখান থেকে এই বরাবর যে মানটা আছে, এটা হচ্ছে h এর মান,
এর যদি আমি এখানে ধরো 6 আমরা নেছি, এখানে যদি আমি 3 ধরি, এখানে যদি অর্থাৎ এইচ আমরা 3 পর্যন্ত গেলাম, তাহলে এখানে আর এর মানটা কতটুকু হবে আমরা কিন্তু এই সমীকরণের সাহায্যে বের করতে পারবো। এইচ এর মান আমরা 3 বসিয়ে দিব, 3 বসালে এখানে 1/3 ইন্টু আর এক্স, অর্থাৎ এখানে ওয়াই এর মানটা আমরা ওইভাবে পেয়ে যাবো আর কি। তো এক্ষেত্রে তাহলে আমরা এখন সমীকরণটা এখানে আমরা এখন এর আয়তনটা বের করব। তাহলে আয়তনের সূত্রটা হচ্ছে, এই কোণকের আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার, ধরো এইটুকুর আয়তনই আমরা বের করব, পাই আর স্কয়ার, অর্থাৎ ডিএক্স পরিমাণ, এখান থেকে ডিএক্স পরিমাণ কেটে নেব একবারে ক্ষুদ্র অংশ, এখানে যেটা দেখালাম আর কি, এইখান থেকে এটা দূরত্ব ধরো ডিএক্স ধরলাম, তাহলে পাই আর স্কয়ার ডিএক্স। এখন এই ডিএক্স এর মানটাই কি করব আমরা, এখানে দেখো এই 0 থেকে আর পর্যন্ত হচ্ছে কি আমাদের, সরি এখান থেকে 0 থেকে এইচ পর্যন্ত, 0 থেকে এইচ পর্যন্ত আমাদের এখান থেকে এইচ এর, এটা হচ্ছে এইচ এর মান, এইচ এর মান তো ঠিকই আছে, কিন্তু আমাদের কম বেশি ওঠানামা করছে কোনটা, এই আর এর মান। তাহলে এইখান থেকে আর এর মানটাকে আমরা কি সমীকরণের সাহায্যে প্রকাশ করেছি, এই সমীকরণটা এখানে দিয়ে দিব। আর এটা কোন পর্যন্ত হবে, এই 0 থেকে এইচ পর্যন্ত, এই অংশটুকুর ভিতরে, অর্থাৎ এইচ পর্যন্ত গেলে আর এর মান এতটুক, আবার এই এইচ এর অর্ধেক গেলে আর এর মান এতটুক, এইভাবে। তাহলে এইখানে পাই আর স্কয়ার, আর এর মান কি হচ্ছে আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি, এটা হবে কি আর বাই এইচ ইন্টু এক্স, পাই আর এর মান কোনটা, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিব। এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে পাই আর স্কয়ার ডিএক্স এটা করেছি আমরা কোনটার জন্য, এই এতটুকুর জন্য, কিন্তু আরটা কি আমাদের এখানে ওয়াই ইকুয়ালস টু আর, অর্থাৎ এইখানে এটাই হচ্ছে ওয়াই। তাহলে আয়তন নির্ণয়ের সূত্রটা হবে পাই ওয়াই স্কয়ার ডিএক্স। শুধু আমরা এটার জন্য যে লিখেছিলাম, এটা হচ্ছে কি এই পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য, অর্থাৎ যখন আমাদের উচ্চতাটা এইচ হবে সর্বোচ্চ পরিমাণ, তখন আমরা কি করব, এখানে আর এর মান লিখেছিলাম, কিন্তু এখানে যদি যেটা বললাম এর আগেও, যদি একটু কম হয়, তারও একটু কম হয়, তাহলে কিন্তু আমাদের আর সেটা আর থাকতেছে না, তাহলে আমাদের সেটা কি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং এটা কোন পর্যন্ত হবে, 0 থেকে এই এইচ পর্যন্ত, এইচ এর ভিতরে, 0 থেকে এইচ এর ভিতরে আমরা এই পুরাটুকুর এভাবে আয়তন বের করব। তো এইখানে দেখো এই 0 থেকে এইচ পর্যন্ত লিখলাম, এরপর পাই ওয়াই স্কয়ার, ওয়াই কিসের জন্য লিখলাম আমরা এখানে, যেহেতু এখানে ওঠানামা করতেছে আর এর মান, তাহলে এখানে আমরা ওয়াই এর মানটা হচ্ছে আর এক্স বাই এইচ, এটা হচ্ছে কি স্কয়ার ডিএক্স। যেহেতু এখানে এটা এভাবে বোঝা যায়, যেহেতু এখানে ডিএক্স আছে, অর্থাৎ এখানে এই এক্স এর মানগুলো এখানে সবগুলোই এক্স এর মান বসাতে হবে, ওয়াই থাকবে না। তাহলে এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে কি 0 থেকে এইচ পর্যন্ত পাই আর স্কয়ার এক্স স্কয়ার বাই এইচ স্কয়ার ইন্টু কত, এটা ডিএক্স। তাহলে এখানে যে ধ্রুবপদগুলো আছে এগুলো আমরা বাম পাশে, এই ইন্টিগ্রেশনের চিহ্নের বাম পাশে আনতে পারি। এখানে কি আছে, পাই আর স্কয়ার বাই এইচ, এখানে ভিতরে আছে কি ইন্টিগ্রেশন 0 থেকে এইচ পর্যন্ত লিমিট, এটা হবে এক্স স্কয়ার ডিএক্স। এখন এটা যারা একদম বেসিক ইন্টিগ্রেশন, যেটা এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস এন ডিএক্স ইকুয়ালস টু কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তো যারা ইন্টিগ্রেশন বা এটা জানে না, তাদের জন্য একটু সমস্যা হবে। তো এখানে এটা কি হবে, পাই আর স্কয়ার বাই এইচ ইন্টু এখানে তাহলে কি হবে এক্স কিউ বাই 3, এবং এটার লিমিট হবে 0 থেকে এইচ পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি পাই আর স্কয়ার বাই এইচ ইন্টু, প্রথমে এইচ এর মান বসবে, এরপর আবার 0 এর মান বসিয়ে আমরা এটা থেকে বিয়োগ করব। তাহলে এইচ এর মান আমরা একদমই বসিয়ে দেই, তাহলে হবে এইচ কিউ বাই 3 মাইনাস, এটা কিন্তু তার এরপর মাইনাস, এখানে যদি 0 বসাই তাহলে 0ই আসবে, মাইনাস 0। তাহলে এইখানে দেখো, এখানে 0 যেহেতু যায় আর এটা গুণাকার আছে, এখানে আছে কি এইচ কিউ, আর নিচে আছে এইচ, এখানে এইচ না এইচ স্কয়ার হবে, এই যে এইখানে এইচ স্কয়ার, এটা এইচ স্কয়ার। এখন এইচ স্কয়ার যদি হয় তাহলে দেখো এইখান থেকে এইচ স্কয়ার আর এটা কেটে উপরে থাকবে শুধু এইচ, আর নিচে 3 আছে,
তাহলে এটা এটা আসবে কত, এই নিচে কিন্তু 1/3 আছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, আর নিচে নিচে 3, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাই হচ্ছে কি এই কোণকের আয়তন। তো বোঝানোর স্বার্থে অনেকবার আমারও কিছুটা হয়তো ভুল হতে পারে। তো এটাই ছিল এই কোণকের আয়তন নির্ণয়ের পদ্ধতি, যেটা আজকে আমরা দেখলাম। আচ্ছা, আজকে আমরা তাহলে এই কোণকের আয়তন নির্ণয় এটার প্রমাণ দেখলাম, এবং এই কোণকের বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল এটা নির্ণয় করা দেখলাম। আজকের ক্লাসে পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।